বন্ধুরা, গল্প পাঠ শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, গল্পটি আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন, এবার তাহলে শুরু করা যাক আজকের গল্প পাঠ। আজ আমি আপনাদের পড়ে শোনাবো শিবরাম চক্রবর্তীর লেখা একটি খুবই হাসির গল্প। গল্পের নাম পেঁয়াজ থেকে পয়জার। আমার নকুর মামা বলতেন, কখনো কারো বিয়ে সম্বন্ধ করবি না, বিয়ে কখনো সুখের হয় না, বিবাহিত জীবন আনহ্যাপি হতে বাধ্য বিয়ের কিছুদিন পরেই। তা প্রেমে পড়ে বিয়েই হোক কি সম্বন্ধ করেই বিয়ে হোক, প্রেমে পড়ে বিয়ে হলে তারা পরস্পরকে দুষবে, আর ঘটকালির ফলে হলে তার সব কালিটা গিয়ে পড়বে ঘটকের গালে। মেয়েটা বলবে, তোর জন্যই তার জীবনটা ব্যর্থ হয়ে গেল। তা তুই কি একটা মেয়ের জীবন ব্যর্থ করতে চাস? না না, আমি বাধা দিয়ে বলেছি, তাহলে তো নিজেই বিয়ে করতাম। তবে তাহলে কখনো কোনো ঘটকালি করতে যাবি না। নকুর মামার সেই উপদেশ কুড়বার পর থেকে ঘটকালি ব্যাপারে আমি ১ নম্বরের কুঁড়ে। কেউ পাত্রপাত্রীর সন্ধানে কথা তুললেই আমি একেবারে গা লাগাই নে। কিন্তু আমাদের ঠাকুরমশাই যখন তার বয়স্থা মেয়ের জন্য একটি ভালো ছেলে খুঁজে দিতে বললেন, তখন তার মুখের দিকে চেয়ে সোজাসুজি না বলতে আমার আটকালো। দেখলামও একটি পাত্র, তবে বলতে কি পাত্রটির একটু খুঁত ছিল। কিন্তু কথাও বলতে হয় যে তেমন খুঁতখুঁতে হলে এ বাজারে পাত্রই তো মেলে না। নিখুঁত পাত্র কোথায় পাই বলুন তো? তো আমি ঠাকুরমশাইকে গিয়ে বললাম, দেখেছি তো পাত্র, কিন্তু পাত্রটির একটু দোষ আছে, খুব সামান্যই একটু দোষ। ও, সামান্য দোষ? তা কি দোষ শুনি? তা আমি বললাম, পেঁয়াজ খায়। হ্যাঁ, পেঁয়াজ খায়? শুনেই তো তিনি চমকে উঠলেন। ভট্টপল্লীর পরম বৈষ্ণব ঠাকুরমশাই আমার কথায় যেন একটা চড় খেলেন। তাঁদের ঘরে পেঁয়াজখোর জামাইয়ের কথা তিনি ভাবতেই পারেন না। দেখো, পেঁয়াজ খাওয়া কি সামান্য হলো? তুমি বলো কি? পেঁয়াজ কি সামান্য জিনিস? না, সামান্য নয় তা জানি। পরামর্শে তো বলেইছিলেন যে পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে অবশেষে যেমন কিছুই থাকে না, তেমনি ব্রহ্মের খোসা ছাড়াতে ছাড়াতেও মানে কিনা ব্রহ্মাণ্ডকে ছাড়িয়ে গেলে শেষ পর্যন্ত ব্রহ্মাও লোপাট। তো এইরকম কি যেন একটা বলতেন, তার মানে অবশ্য আমি ঠিক বুঝতে পারিনি। আসলে পেঁয়াজ হচ্ছে ব্রহ্মাণ্ড, আর ব্রহ্মাণ্ড একটা পেঁয়াজি, অর্থাৎ পেঁয়াজ আসলে মায়া। হ্যাঁ, মায়াই তো। দেখো বাপু, মায়াই হোক আর যাই হোক, এই মায়া বলে পেঁয়াজকে তো উড়িয়ে দিলে চলবে না। আমাদের ঠাকুর বংশে তো পেঁয়াজের আমদানি হতে পারে না বাপু। দেখুন, সে কথা আপনি বুঝুন। তবে আমি বলছিলুম কি, পাত্রটি কিন্তু ভালোই, ওই একটু যা পেঁয়াজ খায়। তাই বলে কি রোজই খায়? তা নয়, ওই মাঝে সাঝেই খেয়ে থাকে। একটু মাংস-টাংস হলেই। হ্যাঁ? এবার মাংসও খায় নাকি আবার? না, না, রোজ কি? আর রোজ, রোজ পাচ্ছিই বা কোথায়? এই মাঝে সাঝেই। এই বন্ধু-বান্ধবের পাল্লায় পড়লেই আমি দুটো পাল্লা সমান করার চেষ্টা করি। বন্ধু-বান্ধবরা ধরলে তবেই খায়। মাংস খায়? হায় কপাল! দীর্ঘ নিঃশ্বাস ফেললেন গোঁসাই ঠাকুর। আমাদের নির্মিষ গোস্বামী বংশ, আর আমাদের বংশে সে মাংস খাবে? না, না, খায় বলে কি আর এত এত? পেট ঠেসেই খায় নাকি? ওই একটু আধটু খেয়ে থাকে, চাটের মুখে। হ্যাঁ? চাটের কথা আবার কি বলছো? ঠাকুরমশাই আবার যেন একটা চোট খান। চাট তো লোকে চাট তো লোকে কথাটা ভাষায় ব্যক্ত করতে তার মুখে আটকায়। আগে হ্যাঁ, আপনি যা ধরেছেন,
আমি সাই দিয়ে চাট সামলাই। শুধু শুধুই কি চাট মারে? গাধা তো নয়। আনুষঙ্গিক হিসেবে ওটা খেয়ে থাকে। ও বাবা! আবার নেশা ভাঙ করে নাকি? না, নেশা ভাঙ করে বলে কি গাঁজা আফিং খায় নাকি? তা নয়। আমি আপত্তি করি। এমন ভালো সম্বন্ধটা ভাঙচুর হয় তা আমি চাই না। এমনকি ভাঙও খায় না পাত্র। তবে ওই যে বলেছি না, এই মাঝে সাঝে বন্ধু-বান্ধবের পাল্লায় পড়লে সঙ্গদোষে কি না হয় বলুন না? ও, তো গাঁজা আফিং খায় না, তবে কি মদ টানে বলছো তুমি? না, না, সবসময় না, এই মাঝে সাঝে। চাট তো মদের মুখেই খায় মানুষ। আর ওই চাট হিসেবে একটু মাংস-টাংস মুখে তোলে আরকি। মদ খায়, মাংস খায়, চাট খায়। ঠাকুরমশাইয়ের গলায় যেন হাহাকার বাজতে থাকে। না, মাংস আর চাট এক জিনিস। আমি প্রতিবাদ করি। ও আলাদা, আলাদা করে খায় না। ওই একই কথা হলো। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। এদিকে মেয়েটারও বয়স হয়ে যাচ্ছে। কি যে করি? কেন ঠাকুরমশাই? ভালো পাত্র এনেছি তো। আর অন্য কোনো নেশা নেই। বিড়িও খায় না। ও, বিড়ি খায় না। না, না, তবে সিগারেটটা অল্প একটু আধটু টানে। অবশ্য পরের পয়সায় পেলে তবেই। ঠাকুরমশাইয়ের আবার একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ে। আচ্ছা, শাক তো নয় তো পাত্র? কারণ-টারণ পান করে না তো? তিনি সন্দিগ্ধ সুরে শুধোন। না, না, শাক-ফাক তো নয়। ও ব্যাপারে আপনি ভয় পাবেন না। এই গোঁসাই পরিবারে কি আমি শাক আমদানি করব? আপনি বলেন কি ঠাকুরমশাই? কারণ-ফারণ নয়। তবে হ্যাঁ, এ কথাও বলতে হয়, অকারণ খায় না। এই বন্ধু-বান্ধবের সঙ্গে বাগানে গেলেই, ও বাবা! এবার বাগানেও যায় নাকি আবার? বাগান বাড়িতেও গতিবিধি আছে? আবার তিনি ঘাবড়ান। আহা! পিকনিক করতে হলে মানুষ কোথায় যায়? বাড়ি থেকে আর পিকনিক জমে? সে তো বাগানেই হয়ে থাকে। কিন্তু দেখো, বাগানে গিয়ে চড়ুইভাতি করা আর এই বাগান বাড়িতে যাওয়া হয়তো এক নয়। বাগানে যাওয়া এক, আর বাগান বাড়িতে যাওয়া আরেক। হ্যাঁ, তা তো বটেই। তবে কিনা বাগান থাকলে তার সঙ্গে ছোটখাটো একখানা বাড়ি তো থাকেই, থাকবেই। আর তাকেই যদি আপনি বাগান বাড়ি বলেন, হা, আমি কি বলেছি? লোকে বলে। আর বাগান বাড়িতে নাকি বাইজি-টাইজিও যায় বলে শুনেছি। হ্যাঁ, তা তো যায়ই। বন্ধু-বান্ধব নিয়ে ফুর্তি করতেই বাগান বাড়িতে যায় লোক। একটু নাচ গান, আমোদ-আহ্লাদ এ তো হয়েই থাকে। তবে আমি যদ্দূর জানি, তাতে একথা বলতে পারি যে আপনার পাত্রের কোনো চরিত্র দোষ কিন্তু নেই। ও, তা দুশ্চরিত্র নয় বলছো? না, না, মোটেও না। হ্যাঁ, তবে সাধারণ মানুষ সাধারণত যা হয়ে থাকে, এই নিশ্চরিত্র তাকে বলা যায়। দুশ্চরিত্র আর নিশ্চরিত্র? ওটা তো কেবল উপসর্গের তফাৎ। তিনি গম্ভীর মুখে ঘাড় নাড়েন। দেখো বাবু, ২০ রকমের উপসর্গ আছে আমি জানি। কিন্তু আমার হবু জামাইয়ের যে কতগুলি উপসর্গ, তা এখন আমি ঠিক ঠাউর করে উঠতে পারছি না। না, আসলে কি জানেন তো? ওর এই বন্ধুরাই হচ্ছে ওর উপসর্গ। ওদের সঙ্গে মিশিয়েই তো সবকিছু। তাছাড়া আর অন্য কোনো দোষ নেই ওর। কেবল এই সঙ্গদোষেই ওকে আমার ক্ষুদ্র কণ্ঠ থেকে বেরোয়। কিন্তু তাও বলি, বিয়ের পর মনে হচ্ছে এটা কেটে যাবে। তখন তো নতুন সঙ্গী পাবে। মনের মতো সঙ্গী পাবে একজন। তখন ওইসব পুরনো সঙ্গীদের হয়তো ভুলে যেতে পারে। হাহ, আর পেরেছে। তার সঙ্গীরা তাকে ভুললে তো তিনি যেন তেমন ভরসা পান না। তার সঙ্গীরা কি তাকে ছাড়বে ভেবেছ? কতক্ষণ ধরে থাকবে? তাদের নিজেদের কি কোনো কাজকর্ম নেই? তারা তো তাদের নিজেদের বিষয়কর্ম নিয়েই ব্যস্ত থাকে। কাজের তালে কে যে কোথায় চলে যায় তার পাত্তাই পাওয়া যায় না কারো। অনেকদিন একদম টিকিই দেখা যায় না। তাহলে কি ফেরার হয়ে যায় নাকি? দেখুন, ফেরার হয় কিনা জানি নে। তবে তারা ফেরার পরেই আবার তাদের মজলিস জমে ওঠে। আর তখনই এসব চাট-ফাট, বাগান-ফাগানের ঝামেলা আবার এসে জোটে। জুটুক গে, চুলোয় যাক। আমি আর ভাবতে পারছি না। মদ টানে, অসৎ সঙ্গে মেশে,
বাগান বাড়িতে গিয়ে বাইজিদের নিয়ে ফুর্তি করে। তা আমি ভাবছি, এমন ছেলের হাতে মেয়েকে দিলে সে কি আর সুখে থাকবে মশাই? মদ খেয়ে অনেক রাত্রে বাড়ি ফিরে আমার মেয়েকে ধরে ঠ্যাঙাবেই হয়তো। আর ওর অত্যাচারে আমার মেয়ে হয়তো আহ কদিন আর অত্যাচার করবে? কদিন সে সুযোগ পাবে বলুন তো? বছরের মধ্যে ১১ মাস তো তার জেলখানাতেই কাটে। বউয়ের গায়ে হাত তোলার জো পেলে তো ও আপনি কিচ্ছু ভাববেন না। জেল থেকে বেরিয়ে ৩-৪ দিন বাইরে থাকতে না থাকতেই আবার তো তাকে পুলিশ ধরে নিয়ে যাবে। আজকের গল্প পাঠ এখানেই শেষ হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনাদের প্রতিটি মতামত আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। আর যদি গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, গল্পটি শেয়ার করুন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।